বিয়ে পর্ব ৭। দিন যতই যাচ্ছে ততই মনে হচ্ছে কেউ যেন একটু একটু করে আমার প্রাণ বের করে নিচ্ছে। আর মাত্র ১ সপ্তাহ বাকি, এরপর সব শেষ হয়ে যাবে। আমার সংসার, আমার পরিবার, আমার বর, সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। আর আমার স্থানে ইরা আসবে এই পরিবারের বউ হয়ে, অভ্রের স্ত্রী হয়ে। আর ওই অভ্রের সন্তানের মা হওয়ার সৌভাগ্য পাবে। বিধাতার কাছে প্রশ্ন, সবাই বলে উনি যা করেন ভালোর জন্যই করেন, তাহলে আমার এই সর্বনাশের পর কোন ধরনের ভালো হবে? এই ১ সপ্তাহ আমি আমার শাশুড়ি আম্মু, আব্বু আর অভ্রের সাথে খুব ভালোভাবে কাটাতে চাই। প্রত্যেকটা দিন আমার জীবনে স্মরণীয় করে রাখতে চাই। যদি পারতাম এই সপ্তাহটা কোনো দিন শেষ হতে দিতাম না। কিন্তু কথায় আছে, সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি আমার জন্যও করবে না। এতক্ষণ ছাদের এক কোণে দাঁড়িয়ে এইসব ভাবছিলাম। সূর্য অনেক আগেই অস্ত গেছে, কিন্তু আমার কষ্ট আগের মতোই আছে। শাশুড়ি আম্মুর ডাকে নিচে গেলাম। আমি গিয়ে দেখলাম আজ শ্বশুর আব্বু রান্না করছেন। আমি যেতেই উনি বললেন, দেখো তৃষামা, তোমার শাশুড়ি আম্মু আমাকে চ্যালেঞ্জ করেছে, আজকে ডিনার আমাকে রান্না করতে হবে। শাশুড়ি আম্মু বললেন, খুব তো বলো, রান্না করা নাকি তোমার বাম হাতের খেলা। আজ আমিও দেখব কেমন খেলা দেখাও তুমি। আমি বললাম, ছাড়ুন না আম্মু, উনি এইসব পারেন। আমি থাকতে শুধু শুধু উনি কেন কষ্ট করবেন? বাবা, আপনি আমাকে দিন। শ্বশুরাব্বু বললেন, না মা, আজকে আমাকে প্রমাণ করতেই হবে, আমিও কম না। শ্বশুরাব্বুর জেদের কাছে আমাকে হার মানতে হলো। তাই দাঁড়িয়ে থেকে ওনার রান্না করা দেখছিলাম। অভ্র অফিস থেকে ফিরে এসে আমাদের সাথে যোগ দিল। অভ্র বলল, কি ব্যাপার মা, আজকে বাবুর্চিটাকে চেনা চেনা লাগছে, অনেকটা আমার বাবার মতো দেখতে। বাবার কি ডুপ্লিকেট আছে নাকি? শ্বশুরাব্বু বললেন, হারামি, আমি ডুপ্লিকেট না, তোর বাবা অরিজিনাল কপি। অভ্র বলল, তা বাবা, আজকে তোমার ট্রেন হঠাৎ টিভি রুম ছেড়ে কিচেনের দিকে ব্রেক করলো কেন? শ্বশুরাব্বু বললেন, আমাকে তোর মাদার ইন্ডিয়া চ্যালেঞ্জ করেছে, আজকে ডিনার রান্না করে সবাইকে খাওয়াতে হবে। অভ্র বলল, তা তুমি একা করছো কেন? তৃষা তোমাকে হেল্প করবে। কি ব্যাপার, হেল্প করবা না? আমি বললাম, আজ ছেলেদের রান্নার চ্যালেঞ্জ, আমি কেন হেল্প করব? পারলে তুমি হেল্প করো। ওনাদের সামনে আমরা একে অপরকে তুমি করে বলি। অভ্র বলল, বেশ তাহলে বাবা, চলো কাজে লেগে পড়ি। আমাকে আর শাশুড়ি আম্মুকে টেনে টিভির রুমে নিয়ে এলেন। আমরা টিভি দেখছি আর কিচেন থেকে ঠুস ঠাস আওয়াজ আসছে। শাশুড়ি আম্মু একটু হেসে বললেন, কে জানে আজ কপালে ডিনার জুটবে কিনা। ওনার কথায় আমিও হেসে দিলাম। বাপ ছেলে ঠিক ৯টায় খাবার টেবিলে আমাদের ডাকলেন। আমরা গিয়ে তো অবাক, ওনারা অনেক রান্না করেছেন, মাছ, মাংস, সবজি, ডাল, লাচ্ছি, আরও অনেক কিছু। আমি আর শাশুড়ি আম্মু তো খেয়ে অবাক, তারা এত বড় রান্না করলো কিভাবে? আর এত টেস্টি রান্না তো ওনাদের জন্য অসম্ভব। আমি যতটুকু শুনেছি, অভ্র ডিম অমলেট করা ছাড়া আর কিছুই পারে না। তাহলে আজ এত কিছু? যাই হোক, সবাই খাওয়া দাওয়া শেষে নিজেদের রুমে চলে গেল। আমি বাকি খাবার ফ্রিজে রাখতে কিচেনে এলাম। কিচেনে আসতেই ওদের রান্নার সিক্রেট আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। সব রান্না ওরা রেস্টুরেন্ট থেকে আনিয়েছে, আর প্যাকেটগুলো ফ্রিজের পেছনে লুকিয়ে রেখেছে, যাতে আমরা টের না পাই। হায় রে কপাল, আমার শ্বশুর আব্বু শেষ পর্যন্ত চিটিং করে চ্যালেঞ্জ জিতলেন। আমিও প্যাকেট আগের জায়গায় লুকিয়ে রেখে আমার রুমে চলে আসলাম। এসে দেখি অভ্র ল্যাপটপ নিয়ে কী যেন করছে। আমি যেতেই বলল, বাবা মায়ের জন্য হজে যাওয়ার টিকিট বুক করছি। তুমি কোথায় যাবে ঠিক করেছো? তাহলে তোমার জন্যও টিকিট বুক করে দেই। আমার ভেতরটা যেন দুমড়ে মুচড়ে উঠল। আমাকে তাড়িয়ে দেওয়ার এত তাড়া? অভ্রের কথায় ভাবনায় ছেদ পড়ল। কি হলো, কিছু বলছো না কেন? আমি বললাম, আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, সময় মতো আমি চলে যাব। আর
চুক্তির মধ্যে তো এটা লেখা ছিল না যে আমি কোথায় যাব সেটা আপনাকে বলে যেতে হবে। অব্র বলল, অ্যাজ ইয়োর উইশ, গুড নাইট। এই বলে অব্র সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ল। আমিও গিয়ে শুয়ে পড়লাম। আর মাত্র 3টা রাত আমি এই বাড়িতে আছি। আর মাত্র 3 দিন পর আমার আর অব্রের বিবাহবার্ষিকী। আর এই বিবাহবার্ষিকীর সবচেয়ে বড় উপহার, ওই দিনই আমরা চিরকালের মতো আলাদা হয়ে যাব। অনেক দিন হলো আমার ঘুম আসে না। আমি সারা রাত জেগে কাটিয়ে দিই। এখনও জেগে আছি, ঘুমাতে মন চায় না। কেটে যায় আমার নির্ঘুম রাত। সকাল হলো, অভ্র এখনও ঘুমাচ্ছে। কিচেনে গিয়ে নাস্তা বানালাম। সবাই উঠে ফ্রেশ হলো। নাস্তা করে অভ্র প্রতিদিনের মতো অফিসে চলে গেল। কাল শাশুড়ি আম্মু আর আব্বু চলে যাবেন, তাই ওনাদের ব্যাগ গুছাতে সাহায্য করছিলাম। তখনই শাশুড়ি আম্মু বললেন, মা, আমরা যাওয়ার পর অভ্রের খেয়াল রেখো, কখনো ওকে ছেড়ে যেও না। তুমি ওর জীবন সাথী, সারা জীবন ওর পাশে থাকবে, কথা দাও আমায়। আমি আর কান্না ধরে রাখতে পারলাম না, কেঁদেই যাচ্ছি। বুঝতে পারছি না ওনাকে কি জবাব দেব। উনি আমার কান্না দেখে অবাক হচ্ছেন। আমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? কোনো সমস্যা হলে আমাকে বলো। আমি কি করছি? শেষ মুহূর্তে আমি অব্রের ভালোবাসাকে হারাতে দিতে পারি না। আমাকে শক্ত হতে হবে। না মা, আপনাদের ছাড়া থাকতে খুব কষ্ট হবে, তাই নিজেদের খেয়াল রাখবেন আপনারা। আম্মু বললেন, তা তো রাখবই, আমাদের তো বেঁচে থাকতে হবে। তোর কোলে অভ্রের সন্তান দেখা ছাড়া আমরা কোথাও যাব না। আমরা এসে যেন সুসংবাদটা পাই। আমি কিছু না বলে রুমে চলে এলাম। ওনারা আমার উপর এত দায়িত্ব দিয়ে যাচ্ছেন, আর আমি কিনা একটাও পূরণ করতে পারবো না। আরেকটি নির্ঘুম রাত শেষে সকাল হলো। বাবা মা রেডি হয়ে বের হচ্ছেন। অভ্র তাদের এয়ারপোর্ট অবধি এগিয়ে দিয়ে আসবে। ওনারা শেষবারের মতো আমাকে জড়িয়ে ধরলেন। মন ভরে তাদের দেখে নিচ্ছি। হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজ সব হারিয়ে যাবে আমার কাছ থেকে। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। অভ্র ওনাদের নিয়ে চলে গেল। আমার কাল যাওয়ার কথা, কিন্তু না, আমি অভ্রকে আর আমাকে নিয়ে ঝামেলা করতে দেব না। দীর্ঘ 1 বছর আমাকে সহ্য করেছে ও। আমি ওকে আর কষ্ট দিতে পারবো না। হ্যাঁ, আজকেই চলে যাব আমি। অভ্র ফেরার আগেই বেরিয়ে যেতে হবে আমাকে। আমি যত দ্রুত চলে যাব অভ্রের জীবন থেকে, ততই তাড়াতাড়ি ইরা অভ্রকে পাবে। আমি আর দেরি করলাম না। ব্যাগ গুছিয়ে একটা চিঠি লিখলাম অভ্রের জন্য। অভ্রবাবু, জানি আপনাকে প্রিয় বলার অধিকার আমার নেই। আপনি এতদিন আমার জন্য যা করেছেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আপনার আর ইরার মাঝে একমাত্র বাধা ছিলাম আমি। আর চুক্তি অনুযায়ী কাল আমার অভিনয় শেষ হওয়ার কথা, কিন্তু আমি চাই না আমাকে নিয়ে আপনার আর কোনো ঝামেলা হোক। আমি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার জীবন থেকে অনেক দূর চলে যাব। আমি চাই আপনি ইরাকে খুব শীঘ্রই বিয়ে করেন আর নতুন করে সংসার শুরু করেন। আর আমার মতো অপয়ার কথা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাবেন। দুঃখিত, আপনাকে না বলে চলে যাচ্ছি। ভালো থাকবেন, নিজের আর বাবা মায়ের খেয়াল রাখবেন। ইতি, আপনার চুক্তির বউ। চিঠিটা টেবিলের উপর রেখে দিয়ে রুম থেকে বের হলাম। আমি জানি অভ্র ফিরে আসতে এখনো ঘন্টাখানেক দেরি আছে, তাই বাড়িটা একটু শেষবারের মতো দেখে নিচ্ছি। ঘরের প্রত্যেকটা কোণা নিজের হাতে সাজিয়েছি, আর আজ সব রেখে চলে যাচ্ছি। খুব মিস করব এই বাড়িটাকে আর এই বাড়ির সবাইকে। রাস্তায় এসে আরও একবার পেছনে ফিরে তাকালাম। বিদায়। মানুষ বাবার বাড়ি থেকে বিদায় বলে শ্বশুর বাড়ি আসে, আর আমি শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে চিরতরে চলে যাচ্ছি। না, আর দেরি করে লাভ নেই। কোথায় যাব জানি না, তবে হাতে 20,000-এর মতো টাকা আছে। এগুলো অভ্রের দেওয়া নয়। শ্বশুর আব্বু আমার রান্নায় খুশি হয়ে মাঝে মাঝে আমায় টাকা দিতেন। ওগুলা জমিয়ে রেখেছিলাম, অসময়ে কাজে লাগবে ভেবে। একটা অটোতে উঠে বসলাম। স্টেশন যেতে বললাম।
কোথায় যাচ্ছি জানি না, তবে এইটুকু জানি অব্রের জীবন থেকে অনেক দূর চলে যেতে হবে, অনেক দূর। ওর সুখের মাঝে আর বাধা হয়ে থাকতে পারবো না আমি। দেখতে দেখতে স্টেশন চলে এলো। ড্রাইভার অনেকক্ষণ ধরে নামতে বলছে, আমার সেই দিকে কোনো মন নেই। নিজে থেকে নেমে ড্রাইভারের পাওনা মিটিয়ে স্টেশনের ভেতরে গেলাম। মন যেদিকে সায় দিবে সেখানেই যাব। হঠাৎ একটা দৈনিক পত্রিকা উড়ে এসে পায়ে পড়ল। তুলে দেখলাম এটা চট্টগ্রামের পত্রিকা। ঠিক করে নিলাম চট্টগ্রামেই যাব। যদিও সেখানে কোনো আত্মীয় নেই, না থাকাই ভালো। কারো উপর বোঝা হয়ে থাকতে চাই না আর। যে কোনো কাজ করে খাবো। আমি অনার্স করেছি ইংলিশের উপর, কিছু একটা হয়ে যাবে। চট্টগ্রামের টিকিট নিয়ে ট্রেনে উঠলাম। ট্রেন চলা শুরু করলো। জানালা দিয়ে ফোনের সিম খুলে ফেলে দিলাম। কি দরকার পুরনো মায়ায় জড়িয়ে থাকার। ঘড়ির দিকে চেয়ে দেখলাম দুপুর 12টা বাজে। অব্র হয়তো এতক্ষণে বাসায় চলে এসেছে। আমি চলে গেছি দেখে হয়তো মনে মনে খুশিই হবে। যাই হোক, আমি তো আমার কথা রেখেছি। ওকে ওর ভালোবাসার কাছে পৌঁছে দিয়েছি। সব দিক দিয়ে হেরে গেলেও এই দিক দিয়ে জিতে গেছি আমি। মনে মনে একটা শান্তি অনুভব করলাম। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। নেক্সট পার্ট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।